দর্শক, ঈদের ছুটির পর আপনাকে আবার আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। মাঝখানে 3 দিনের বিরতি দিয়ে আমরা আবারও ফিরলাম নিয়মিত আয়োজনে। আমরা মূলত এবারের ঈদ কেমন হলো, ঈদ যাত্রায় কোনো সংকট ছিল কিনা, ঈদের পরে যে বর্জ্য ব্যবস্থাপনা সেটি কতখানি করা গেল, তার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে ঈদের একদিন মাত্র আগে ঢাকায় একটি হাসপাতালে যে 6টি শিশুর যে হত্যাকাণ্ড এবং তার সঙ্গে হামের যে প্রকোপ, সেসব নিয়েও কথা বলতে চাই আমরা। তার সঙ্গে সম্প্রতি অর্থাৎ আজই স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুর সেটি পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন এর উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো। তার মানে এটি এতদিন কার নিয়ন্ত্রণে ছিল, সেসব নিয়ে কথা বলতে চাই আমরা। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য জনাব নীলোফার চৌধুরী মনি। আপা, স্বাগত আপনাকে। আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আপনাকেও স্বাগত। এবং আমার সঙ্গে অনলাইনে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি জনাব মোহাম্মদ নাজিমুল হক। আপনাকেও স্বাগত। নাজিমুল হক, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি চট্টগ্রামে আইন শৃঙ্খলার সম্পর্কে আপনার পরিচ্ছন্ন ধারণা আছে। আমরা একটু সহজ করে বুঝতে চাই, আজকে এই ছুটির দিনে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সেখানে গেলেন এবং তার সঙ্গে একদম পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা, স্বরাষ্ট্র সচিব, বিজিবি মহাপরিচালক সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তা ব্যক্তিরা ছিলেন। এবং মন্ত্রী বলছেন যে জঙ্গল সলিমপুর আর সন্ত্রাসী গোষ্ঠীর থাকবে না। এটার দুটো মানে, তার মানে এটি এতদিন সন্ত্রাসী গোষ্ঠীর হাতেই ছিল, এখন আর থাকবে না। প্রশ্ন হচ্ছে এটি কারা নিয়ন্ত্রণ করে, কিভাবে নিয়ন্ত্রণ করে এবং কিভাবে তারা এত শক্তিশালী, তাদেরকে যে আপনারা প্রতিহত করতে পারবেন কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজকে থেকে। এবং আমরা ধরেন, আমি জানি না, 4 দিন 5 দিন পরে আমরা হয়তো আবার আপনাদের সঙ্গে কথা বলবো, তখন আমরা নিশ্চিতভাবে আমরা বা জাতি নিশ্চয়ই মিলে দেখবে যে সেখানে স্বাভাবিক শাসন, সরকারের নিয়ন্ত্রণ, রাষ্ট্রের নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা বাহিনীর অন্য জায়গায় যেরকম অধিকার বা প্রবেশাধিকার সেটি প্রতিষ্ঠিত হচ্ছে কিনা। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যমুনা টিভির সকল দর্শক এবং আপনাদের স্টেজে উপস্থিত যে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো আপনার যে প্রশ্নগুলো ছিল, আমি যতটুকু মনে রাখতে পেরেছি, অনেকগুলো পয়েন্ট ছিল। তার ভেতরে আমি এভাবে যদি বলতে চাই যে ছুটির ভেতরে এসছেন বলতে, আজকে আমাদের সর্বশেষ ছুটির দিন, আগামী 10 থেকে অফিসিয়াল কাজ শুরু। তো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এই প্রোগ্রামটা ছিল অনেক আগে নির্ধারিত। উনি এই জঙ্গল সলিমপুর, আমরা যখন 2.5 মাস আগে অভিযান করি, অভিযান করে 25 বছর এই জঙ্গল সলিমপুরে কোনো ব্যক্তি বা তেমন কোনো সংস্থাও প্রবেশ করতে পারেনি। সেইখানে যখন আমরা অধিকারী নিয়ে আসি, উনি এখানে পরিদর্শন করার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই আগ্রহ থেকে ওনার এখানে আসা। আর দ্বিতীয়, যদি আমি এরকম একটা, আপনি যেটা জানতে চেয়েছিলেন যে তিনি বলেছেন যে এটা সন্ত্রাসীদের থাকবে না, এটা তার মানে আগে ছিল কিনা। হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে গত 25 বছর ধরে এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। এখানে সারা বাংলাদেশ থেকে যত অনেক বড় বড় দাগি সন্ত্রাসী, তারা এখানে আসতো, এখানেই থাকতো। কারণ এখানে তো কোনো আইন শৃঙ্খলা বাহিনী প্রবেশাধিকার পেত না, তাদেরকে ওয়ারেন্টের আসামি হলে ধরতে পারতো না। এখানে তাদের অনেক অস্ত্র ছিল, বিভিন্ন মাদকের এখানে আখড়া ছিল, এখান থেকে ডিস্ট্রিবিউশন হতো। অনেক বড় বড় ব্যবসায়ীদেরকে এখানে নিয়ে এসে জিম্মি করে কোটি কোটি টাকা আদায় করা হতো। এখানে অনেক ভারী ভারী অত্যাধুনিক অস্ত্র ছিল। আপনারা সবাই জানেন, তবু বলি, 3100 একর একটা পাহাড়ি এলাকার ভেতরে এদের ঘাঁটি। এর ভেতরে তাদের পাশাপাশি অনেক সাধারণ মানুষও বসবাস করে। সব মিলিয়ে 1.5 লক্ষাধিক মানুষ এখানে বাস করে। তো সেই জায়গাটা এতদিন ছিল তাদের দখলে। বর্তমান সরকার এসে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাহসে এবং ওনার কাছ থেকে আমরা অনুমতি নিয়ে এটা অভিযানে যাই এবং আমরা এটাকে সুন্দরভাবে অকুপাইড করি। তো আপনি যে আরেকটা প্রসঙ্গ তুলেছেন যে এখানে আবার কোনো ফিরবে কিনা, তো আমি যদি আপনাকে সেই আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হিসেবে বলি, তাহলে এভাবে বলতে হবে যে এখানে আর সন্ত্রাসীদের ফেরত আসার কোনো সুযোগ নাই। রাষ্ট্রের ভেতর রাষ্ট্র আর থাকার কোনো সুযোগ নাই। এখানে রাষ্ট্রের শাসনই থাকবে, রাষ্ট্রের আইন শৃঙ্খলাই থাকবে। আর আরেকভাবে যদি বলি, পৃথিবীর সবখানে কম বেশি সন্ত্রাসী আছে, বাংলাদেশেও এদিক সেদিকে অনেকেই আছে। তো সেই হিসেব করে যদি আপনি বলেন, এখানে 25 বছরের একটি সাম্রাজ্য আমরা দখল করলাম, সেখানে দুই এক সময় তারা তাদের চেষ্টা থাকতেই পারে, কিন্তু আমাদেরও প্রচেষ্টা থাকবে যেন সেই চেষ্টা সফল না হয়।
আর আপনি যদি একটি রোগের সাথে তুলনা করেন, তাহলে আমি বলবো যে একটা 25 দিনের রোগকে সারাতে ডাক্তারকে যত সহজ এবং সুবিধাজনক অবস্থানে ডাক্তার থাকে, 25 বছরের রোগ সারতে কিন্তু সেই অবস্থায় সে থাকে না। তো আমি যদি আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে নিজেকে ডাক্তারের সাথে তুলনা করি আর এই সন্ত্রাসী অবস্থাটাকে রোগের সাথে তুলনা করি, তাহলে এই 25 বছরের একটি গ্যাংগ্রিন রোগ এটা সারতে আমাদেরও একটু সময় দিতে হবে। তারপরেও আমরা মনে করি যে আমরা অনেক দ্রুত এটাকে ক্যাপচারে নিয়ে এসেছি এবং এর ভেতরে অনেক ধরনের পরিকল্পনা চলছে। এলাকার স্থানীয় মানুষকে উচ্ছেদ না করে সুন্দরভাবে কিভাবে এখানে আইন শৃঙ্খলাকে এস্টাবলিশ করা যায় সেই ব্যাপারে সবাই নিরলস চেষ্টা করছে, রাষ্ট্র চেষ্টা করছে। সেই চেষ্টার জায়গা থেকে মাননীয় মন্ত্রী এখানে এসছেন, তিনি বিভিন্ন খবরাখবর নিয়েছেন, এখানকার পরিস্থিতি দেখেছেন, তিনি নিজস্ব পরিকল্পনার কথা বলেছেন। জি নাজিম ভাই, আপনাকে একটু থামাই, আমি আমাদের সঙ্গে একজন ল মেকার আছেন মনিয়াপা। 25 বছর মানে কিন্তু ধরেন বিএনপি থেকে শুরু করে কি বলে আপনার 111-এর যে সরকার সেনা সমর্থিত সেই সরকার, আওয়ামী লীগের 3 মেয়াদ পূর্ণ, তারপরের 6 মাস, তারপরে ইন্টেরিমের 2 বছর 18 মাস এবং আপনাদের এই 3 মাস, এটা একটা তো ভয়ঙ্কর ঘটনা। এবং আমরা এর আগে দেখেছি যে র্যাবের মতো এলিট ফোর্স, ধরেন র্যাব যখন খুব প্রভাবশালী ছিল, মানে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা খাওয়ার আগেও তারা প্রবেশ করতে গিয়ে তাদেরকে ফেরত আসতে হয়েছে। জি, তারপরে বিভিন্ন ধরনের জয়েন্ট ফোর্সও সেখানে অপারেশন চালাতে পারেনি এবং আজকে এবং এখনও পুরোপুরি সেটা শতভাগ রাষ্ট্রের নিয়ন্ত্রণে কিনা সেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, কিন্তু সেটি নিয়েও যেভাবে ডিআইজি মহোদয় বললেন, অ্যাডিশনাল ডিআইজি মহোদয়, যে এটা তো আসলে দীর্ঘদিনের রোগ, ফলে এরকম ঘটনাও আসলে ঘটে, মানে দেশের ভিতরে এটাকে আসলে আরেকটা দেশ। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। ভীষণভাবে দুঃখজনক এবং সত্যি লোমহর্ষক ঘটনাটা। আমরা প্রথমে যেটা খেয়াল করলাম, নির্বাচনের আগে র্যাবকে যেভাবে মারা হলো, এটা সত্যি, এটা অবাক হিসেবে আমরা যে র্যাবকে দেখে সমস্ত বাংলাদেশ ভয় পায়, তাদেরকে মারলো এইভাবে। এবং এই সন্ত্রাসী গ্রুপ, আপনি ডিআইজি মহোদয়, এডিশনাল ডিআইজি মহোদয় ভীষণভাবে সুন্দরভাবে বললেন। তার যদি অসুস্থের কথাটা তুলনা করি আমি, যে আপনি যেটা বললেন 1 থেকে 26, তার মানে 2 থেকে আমি যদি ধরি 25 বছরের যে কোনো একটা বড় রোগ, গ্যাংগ্রিন টাইপের উনি যেটা তুলনা করলেন, যদি ওই টাইপের রোগ হয়, প্রথম 1-2 বছর কিন্তু ওই রোগটা যে ভিতরে প্রবেশ করেছে এটা বোঝা যায় না, মানে ধরা পড়তে সময় লাগে। তার মানে 2006 পর্যন্ত যে বিএনপি ছিল, ওই সময়টা হয়তো বা তাদের আস্তে আস্তে করতে পারে নাই, ডায়াগনোসিস হতে পারে নাই। পরবর্তী 15.5 বছর তারা কিন্তু, এবং 2 বছর অনির্বাচিত সরকার, এবং তারপরে আপনার এই যে 1.5 বছরের সরকার, এই টাইমগুলো কিন্তু ডেঞ্জারাস পিরিয়ড। 15.5 বছরের সরকারের কোনো, এখানে তাদের ডায়াগনোসিস কী ছিল আমরা কেউই জানি না। হ্যাঁ, তো এই জায়গাটায় আমি এখনও বলবো, আমি সরকারের হিসেবে না, যা সাধারণ জনগণ হয়ে আমি বলতে চাই যে একটা ক্যান্সার যখন ধরা পড়ে, তখন ক্যান্সারের ট্রিটমেন্ট যেমন হয়, আবার ক্যান্সারের ভেতর থেকে কিন্তু লালা নিয়ে আবার পরীক্ষা করা হয় যে ভেতরে আরও কিছু আছে কি না। আমরা একদিনেই কিন্তু এটা বলতে পারি না যে আমরা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছি, শতভাগ নিয়ে নিয়েছি। হ্যাঁ, সরকার এটা বলবে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন তার জায়গা থেকে ঠিক আছে, কিন্তু ভেতর থেকে যে কোনো কিছু উৎঘাটন করতে গেলে, উৎখাত করতে গেলে, সেখানে কিন্তু আবারও আপনার ডায়াগনোসিস দরকার, কতটুকু আছে, কি পরিমাণ আছে, এবং রোগের উৎসটা কি। আমি যে পর্যন্ত রোগের উৎস না বের করতে পারবো, এখানে কিন্তু একটা গোলকধাঁধা আছে যে কে কাদের, তা রাষ্ট্রীয় যদি নিয়ন্ত্রণ হয়, তাহলে রাষ্ট্র ছাড়া নিয়ন্ত্রণটা কার, কোন রাষ্ট্রের ছিল বা কাদের ছিল, যেহেতু এটা একটা বর্ডার এরিয়া ওই জায়গাগুলোও। সো এটা আমাদেরকে ক্লিয়ার না করলে রোগের ওষুধ দিলে শুধু কাজ হবে না, তাতে কিছুদিন রোগ দমন হতে পারে, কিন্তু একদম উদ্ঘাটন করা যাবে আমি এটা মনে করি না। তবে ক্যান্সার কিন্তু এখন নিরাময়যোগ্য, কিন্তু চিকিৎসাটাও কিন্তু ভীষণ কঠিন এবং ব্যয়বহুল। আমি এই জায়গা থেকে ডিআইজি সাহেবকে বলতে চাই যে এইখানে ওনার ক্রেডিট আছে, ওনাদের ক্রেডিট আছে এই মুহূর্তের জন্য, কারণ তারা নিজেরা করেছে, কিন্তু উনি তো একদিনে এডিশনাল ডিআইজি হন নাই, এর আগে ওনাদের মতো কেউ দায়িত্বে ছিল, ওনাদেরই বন্ধুরা
সেটা পারে নাই কেন, সহকর্মীরা সেটা পারেন নাই কেন, এবং এইটুকু কতক্ষণের স্বাধীনতা এটা আমরা জানতে চাই। কারণ আমরা যদি এটা না জানতে পারি, 2 দিন পর আমাদের যে সহকর্মী অন্য দলের বন্ধুরা আছে, আমার সাথে এখনো আছেন একজন, তারাই কিন্তু আমাদের আঙ্গুল তুলে বলবে যে বিএনপি এটা পারে নাই। তো তখন আমরা কি করতে পারি? জি জি সারওয়ার তুষার, সম্ভবত ক্যাবিনেটের সবচেয়ে যে মানুষটাকে নিয়ে বিরোধী পক্ষ বিশেষ করে জামাত এবং এনসিপি সবচেয়ে বেশি সমালোচনা করেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, এবং উনি মন্ত্রী হওয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণের দায়িত্ব পাওয়ার আগে থেকেই সেই সমালোচনা সম্ভবত ঐক্যমত কমিশন থেকে, এবং আপনারও বিভিন্ন বক্তব্যে আমরা শুনেছি যে উনি হচ্ছেন আসলে সর্বমন্ত্রী বা এরকম, উনি অনেক কিছু দেখেন। কিন্তু আপনাদের একটা বড় অভিযোগ ছিল উনি ওনার মন্ত্রণালয়ের বাইরে অনেক কাজ করেন, মন্ত্রণালয়ে মনোযোগী না। কিন্তু এই কাজটা যেটা আজকে হলো, এবং এটা যদি বাস্তবায়ন হয় সত্যি সত্যি, অন্তত সেখানে এর আগে আমরা কোনো পলিটিশিয়ানকে নিকট অতীতে ঢুকতেও দেখি নাই। ফলে পুলিশ যেভাবে বলছে এই কাজটা যদি হয়, তাহলে তো এটি এই আমলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সফলতা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সেই ক্রেডিটটা দিবেন কিনা, 1 নম্বর প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে 3100 একর জমি চট্টগ্রামের মতো জায়গায়, যে জায়গা থেকে সব সরকারের সময় অন্তত 5-10 জন করে মন্ত্রী ছিল, এমনকি ইন্টারিমের সময়ও বেশিরভাগ উপদেষ্টায় সম্মত এককভাবে সেই জেলার, ইনক্লুডিং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস, তারপরেও কেন এটাকে নিয়ন্ত্রণে রাষ্ট্রের আনা গেল না? সেই ব্যর্থতারও সমালোচনা এনসিপি কখনো করবে কিনা? আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে এই সলিমপুরের ব্যাপারটাকে যেভাবে মিডিয়া যেভাবে এসেছে, এটা বেশ থ্রিলার একটা ব্যাপারের মধ্যে আছে। আমরা গ্যাংস অফ ওয়াসিপুর এই ধরনের সিনেমা দেখে থাকি বা দেখেছি, সেরকম একটা মানে স্টোরিটা ওইভাবে এসেছে। প্রথমত আমি অভিনন্দন জানাতে চাই আইনশৃঙ্খলা বাহিনীকে, যেহেতু এটা তো হতে পারে না যেটা রাষ্ট্রের ভেতরে, রাষ্ট্রের কথা বললেন যে একটা রাষ্ট্রের ভেতরে একটা টেরিটরি যদি কোনো একটা সন্ত্রাসী গোষ্ঠী নিজেদের নিয়ন্ত্রণে রাখে, এটা তো রাষ্ট্র মানে পুরো জিনিসটাই একটা উদাহরণ হিসেবে সারা দেশের আইনশৃঙ্খলার উপরই একটা বড় প্রশ্ন তৈরি করে। সেখান থেকে তারা যে এটাকে নিয়ন্ত্রণে নিতে পেরেছেন বা নিয়েছেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যে, বিশেষত তারা যেহেতু এই গণঅভ্যুত্থানের পরে এক ধরনের ইনস্টিটিউশনাল একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, দ্রুততম সময়ের মধ্যে তারা এটার নিয়ন্ত্রণ নিয়েছেন। এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাবো অবশ্যই। এবং আমরা চাইবো যে তারা যেটা আপা বলেছেন কাছাকাছি সেরকম, যে আর্লি স্টেজে যদি আপনি ক্যান্সারের শনাক্ত করে সেটাকে থেরাপি দেন, তাহলে রোগীর কিন্তু নিরাময়ের সম্ভাবনা থাকে। কিন্তু ম্যাচিউরড স্টেজে যদি দেন, তখন কিন্তু সেটা রোগীর যন্ত্রণা এবং মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। ফলে এই ক্ষেত্রেও এটাকে বাড়তে না দিয়ে এখানে ইন্টেলিজেন্স তৎপরতাটা অনেক বেশি দরকার, যেন এখানে নতুন করে তারা আর, যেহেতু একটা জঙ্গল এরিয়া এবং একটু দুর্গম এলাকা, ফলে এই ধরনের এলাকাগুলো অপরাধীদের জন্য এটা খুব একটা মানে ভালো একটা জায়গা, যেখানে তারা আশ্রয় নিয়ে নানা ধরনের সংগঠিত হতে থাকে, এবং ওখান থেকে সংগঠিত হয়ে যে দেশের অন্য প্রান্তে কোনো ক্রাইম করবে না সেটাও কিন্তু হলফ করে বলা যায় না। ফলে আমরা আশা করব যে ওখানে সম্ভবত ওখানে একটা ঘাঁটি হবে, পুলিশেরও বা আইনশৃঙ্খলা বাহিনীও ওখানে স্থায়ীভাবে থাকবে, ক্যাম্প থাকবে। এটা খুব জরুরি যেন তারা সার্বক্ষণিক নজর রাখতে পারে। এর পাশাপাশি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আমরা যারা এই সরকারের বা বিএনপির এই মুহূর্তের রাজনীতিবিদ হিসেবে এবং মন্ত্রী হিসেবে সবচেয়ে যারা যোগ্য তাদের মধ্যে তিনি একজন, এবং তার স্কিল নিয়ে কিন্তু কারোরই কোনো প্রশ্ন নাই। কিন্তু প্রশ্নটা হয়েছে যখন তিনি নিজেই অনেক সময় তার বক্তব্যের কন্ট্রাডিক্ট করেছেন, সংবিধান প্রশ্ন যদি আপনি বলেন, এবং যখন তিনি সংসদে আমরা প্রথম অধিবেশনে দেখেছি যে তিনি আসলে নিজের মন্ত্রণালয়ের চেয়ে বেশি যে কথাগুলো আইনমন্ত্রীর বলার কথা, যে কথাগুলো প্রধানমন্ত্রী বলার কথা, সেগুলো যখন তিনি বলতে গেছেন, তখন স্বাভাবিকভাবেই যিনি বেশি কথা বলেছেন তিনি আক্রমণের বা সমালোচনার মধ্যে পড়বেন। তিনি একবার 43 মিনিট কথা বলেছেন, আরেকবার 30 মিনিট কথা বলেছেন। ফলে আপনি তো সরকারি পজিশনটা আমরা তার মাধ্যমে শুনতে পেরেছি, ফলে তাকেই আসলে সমালোচনা করা হয়েছে। কিন্তু তার যে অতীতের যে ট্যাগ এবং বর্তমান সময়ে তার এক্সেলেন্স, এটাকেও আমরা অস্বীকার করি না। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নাই। যেমন আজকেই পত্রিকায় দেখলাম এই সরকারের 100 দিনে 249টি হত্যাকাণ্ড ঘটেছে সারা দেশে। এটা একটা মানে এটা থামাতে হবে, যে করেই হোক থামাতে হবে। এবং ধরুন রামিসার মতো ঘটনা যখন সারা দেশের বিবেককে নাড়িয়ে দেয়, তখন আমরা সরকারের অনেক ধরনের দৃশ্যমান পদক্ষেপ দেখি এবং একটা শক্ত অবস্থান দেখি, কিন্তু যে সব ঘটনা কিন্তু সব নৃশংসতা কিন্তু সমান সেন্সেশন তৈরি করে না, সে ঘটনাগুলো হারিয়ে যায়, সমান আবেদনও হয়তো তৈরি করে না। এবং এই রামিসার এই ঘটনার সময় আশপাশের মানে বিভিন্ন জেলায় একই বয়সী শিশুদের নির্যাতনের বা মৃত্যুর বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে কিন্তু অত পরিমাণ আমরা দৌড়ঝাঁপও দেখি নাই। কিন্তু এই ক্ষেত্রে আইনের শাসন মানে যেটা বিএনপির ইলেকটোরাল প্লেজ,
যে আমরা সর্বস্তরে আইনের শাসন নিশ্চিত করব। সেটা করার ক্ষেত্রে আপনি কিন্তু সেন্সেশন ক্রিয়েট হবে, মিডিয়া ওর ব্যাপারে মনোযোগী হবে, বিরোধী দল মনোযোগী হবে, তারপর আমরা প্রধানমন্ত্রীকে নিয়ে ওখানে যাব, স্বরাষ্ট্রমন্ত্রী যাবে এবং বলে আসবো যে 30 দিনের মধ্যে বিচার হবে। এই দ্রুততা আমরা সব অপরাধের ক্ষেত্রেই দেখতে চাই এবং অপরাধ ঘটে যাওয়ার পরে আপনি বিচার করবেন, খুব স্বাভাবিক, আপনি যেহেতু রাষ্ট্র। অপরাধ যেন ঘটতে না পারে, কি কি সামাজিক প্রিভেন্টিভ স্টেপস, সেগুলো গুরুত্বপূর্ণ, যে কি কি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক কি কি কারণ আসলে অপরাধের দিকে ঠেলে দেয় একজন ব্যক্তিকে। তাহলে সেই আমরা যদি সেগুলোকে প্রতিরোধ করতে না পারি তাহলে কিন্তু আর এটা করে লাভ না। যেমন এই যে 25 বছরের যে গল্পটা শুনলাম, অফকোর্স আমি এটাকে অবিশ্বাস করছি না, কিন্তু আপনি ভেবে দেখেন, মানে যেটা আমার কাছে বিস্ময়কর লাগছে, যে বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে যে রাষ্ট্রের পুলিশ অতীতে গণঅভ্যুত্থানে পরে না হয় তাদের একটা ইনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হয়েছে, কিন্তু এর আগে তারা যেভাবে জঙ্গি দমন করেছিল, অন্তত যেভাবে বলা হয়েছে যে জঙ্গি দমন করা হয়েছে, তাদের স্কিল নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নাই। এবং সেটা যদি আপনি পারেন তাহলে এটা কেন পারলেন না? এটা কেন 25 বছর পর্যন্ত এইভাবে থাকলো বাংলাদেশের মতো একটা জায়গায়? এবং এখানে কারা অস্ত্র নিয়ে আসলো, মানে কোন রুট দিয়ে অস্ত্র ঢুকলো, কোন রুট দিয়ে মাদক ঢুকছে, এগুলো আমাদের ইন্টেলিজেন্স যদি না জানায় আমাদেরকে, আপনি 95 কোটি টাকার ওই কন্টেন্ট ব্লক করার জন্য 95 কোটি টাকার কিনছে, ইনস্ট্রুমেন্ট কিনছেন, এই সরকার কিনছে কিন্তু, তাই না? তাহলে এই যে যারা অপরাধী, যারা অস্ত্র ব্যবসা করছে, যারা মাদক ব্যবসা করছে, তাদেরকে শনাক্ত করার জন্য আপনার ইন্টেলিজেন্স কোথায়? আপনি ভিন্ন মতাবলম্বীকে ওই আওয়ামী লীগ স্টাইলে দমন করার জন্য যদি 95 কোটি টাকা খরচ করেন রাষ্ট্রের জনগণের পয়সায়, যার মূল উদ্দেশ্যই হচ্ছে ওই মানে স্লো ডাউন করে দেওয়া কিংবা কন্টেন্টগুলো সরিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আমরা দেখতে চাই যে অপরাধীদের বেলায় এই ঘটনাগুলো ঘটবে। আর লাস্ট যেটা বলে শেষ করি সেটা হচ্ছে আপনার র্যাবের ব্যাপারে। আপনারা কিছু মনে করেন না, আমি একটু সিনিক হতে চাই এই ক্ষেত্রে। র্যাব নিয়ে যে বিতর্কটা সাম্প্রতিক সময় উঠেছে, যে বিএনপির প্রতিশ্রুতি ছিল যে র্যাবকে তারা বিলুপ্ত করবে নির্বাচনের আগে। এখন কিন্তু র্যাবকে বিলুপ্ত না, র্যাবকে আরও বেশি মানে পুনর্গঠন করা হচ্ছে, অস্ত্রশস্ত্র সজ্জিত করা হচ্ছে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তাদেরকে কিনে দেওয়া হচ্ছে। এ কারণেই কি আগে একটা অভিযানের সত্ত্বেও এই যে সেদিন যে র্যাবের একটা ক্যাম্পের মধ্যে হামলা হলো, এটা কি র্যাবের প্রতি সিম্প্যাথি আনার জন্য কি না, এটা আমার কাছে পরিষ্কার না। মানে এটা এরকম, আমরা তো সরকারকে একটু সন্দেহ করতে চাই যে এটা আসলে র্যাবকে, যেন র্যাবের নিয়ে এখন যে প্রশ্নটা উঠছে সরকারের বিরুদ্ধে, যে আপনারা বলেছিলেন আপনারা এটাকে বিলুপ্ত করবেন, কিন্তু আপনারা এটাকে আবারও আসলে নতুন নামে নতুন পোশাকে আনতে চাচ্ছেন, এটা নিয়ে যেন প্রশ্ন না ওঠে, এই কারণেই র্যাবকে দিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে কিনা এই প্রশ্নটাও কিন্তু থাকবে। ফলে এখানে আমরা স্বচ্ছতা দেখতে চাই এবং সরকারের কাছে আমরা চাই যে এটাকে তারা এমনভাবে ওই যেহেতু ওখানে 1.5 লাখের মতো মানুষ থাকে, তারা যেন নিরাপদে থাকে সেটার ব্যবস্থাও কিন্তু সরকারকে করতে হবে। ইন্টারিম সরকারও যে এটা করতে পারে নাই, সেটাও একটা, ইন্টারিম সরকার তো একটা দুর্বল সরকার ছিল এবং একটা আপদকালীন সরকার ছিল। ফলে তার ক্ষেত্রে পাড়ার ক্ষেত্রে তো তখন পুলিশের যে অবস্থা ছিল, পুলিশের কনফিডেন্স ছিল না বলে আমরা শুনেছি, পুলিশ নানা ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে ছিল, ফলে তারা এটা করা সাহস করে না বা ইন্টারিম সরকার ওইদিকে যায় না। এটাকে আমি খুব বেশি মানে ইয়ে হিসেবে দেখি না। জি, আমি আবার একটু নাজিমুল হকের কাছে যেতে চাই। নাজিমুল হক, এই রামিসা হত্যার ঘটনা বা শিশুদের নিরাপত্তা, সেই সঙ্গে সার্বিকভাবে সারোয়ার তুষার বলছিলেন যে এই সরকারের 100 দিনে প্রায় 250 মানুষকে হত্যার ঘটনা, শিশু ধর্ষণ বেড়ে যাওয়া, এবং এগুলোর ক্ষেত্রে ধরেন হ্যাঁ রামিসার হত্যার ক্ষেত্রে আগামীকালকে থেকেই কোর্ট খুলছে এবং সেখানেই চার্জশিট হবে বলে আজকে আইনমন্ত্রী জানিয়েছেন, ফলে সেটি হয়তো দ্রুত হচ্ছে, ভালো লক্ষণ। কিন্তু সবগুলো বিচার বা সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কতখানি আপনাদের নিয়ন্ত্রণে, অথবা এত হত্যাকাণ্ড, এত অমানবিক ঘটনা, এই ধরনের ঘটনা কেন ঘটছে? নাকি এর পেছনে আবার আপনারা কোনো ষড়যন্ত্র তত্ত্ব দেখছেন, কিংবা আগাম গোয়েন্দা তথ্য কেন পাচ্ছেন না, নাকি পেলেও সেগুলো প্রতিহত করতে পারছেন না? আমি পুরোনো ওই যে আমাদের দুই সম্মানীয় বক্তা, ওনাদের বক্তব্য থেকে একটু ছোট এক্সপ্লেনেশন দিয়ে আসি। প্রথমত আমার কাছে মনে হচ্ছে যে আমি এই জঙ্গল সলিমপুর বিষয়টাকে আমরা খুব রাজনৈতিক ভাবে দেখছি আর কি, যে কোন সরকারের সময় শুরু কোথায় শেষ। বিষয়টা আসলে সন্ত্রাস যখন একটা এলাকায় সন্ত্রাসীদের জন্ম হয়, তখন আসলে রাজনৈতিক ক্রাইটেরিয়াতে হওয়ার চেয়ে অন্যান্য ক্রাইটেরিয়া বেশি থাকে। তো তারপরেও আমি এভাবে বলতে চাই যে প্রথম দিকে 5-7 বছর এটা ছিল শুধুমাত্র অবৈধ জমি দখলের একটি প্রজেক্ট বা প্রসেস, যেটাই বলি। পরবর্তীতে গত এই 15-17 বছরে এখানে একেবারেই সন্ত্রাসী, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, জিম্মিকারী, মুক্তিপণ আদায়কারী, এদের একটি ঘাঁটি তৈরি হয়। এটা শুরুর দিকে ছিল শুধুমাত্র অবৈধ জমি দখল যারা করে বেড়াবে বা প্লট বিক্রি করবে তাদের। আচ্ছা, আরেকটা বিষয় একটু ক্লারিফিকেশন দেই, সেটা হলো আমাদের একটু আপনি হয়তো বলেছিলেন যে দেখি আবার এখানে কখনো ফেরে কিনা সন্ত্রাসীরা।
তো আমি একটু এইভাবে বলতে চাই, বিশ্বের যে দেশকে আপনি দেখেন বা বাংলাদেশের যে অঞ্চলকেই দেখেন, যত আপনি নিরাপদ এলাকায় পাবেন, সেখানে কি একটু সন্ত্রাসী কাজ হয় না বা একজন সন্ত্রাসী কি ফেরে না? তো সেই হিসেবে যদি আমরা এভাবে বলি যে এই এলাকাটা তো সন্ত্রাসীদের ঘাঁটি ছিল, তাদের এইটা অলিগলি প্রত্যেকটা অঞ্চল তাদের পরিচিত। তো ঢাকা শহরের মতো মেগা সিটি বা আমি বাংলাদেশের অন্য কোনো জায়গা বা বিশ্বের যে কোনো জায়গা, সেই সব জায়গায় প্রচন্ড নাগরিক সুবিধা থাকা সত্ত্বেও এখানে সন্ত্রাসী আছে। ফেরে একবার আটক হওয়ার পরে আবার 1 মাস পরে একটি ঘটনা ঘটে। সেখানে আমার জঙ্গল সলিমপুরে ভালো করে একটি রাস্তা নেই, পুরো রাস্তাটাই কাঁচা, গাড়ি মুভ করতে পারে না। সেখানে কোনো ধরনের স্থাপনার সুযোগ সুবিধা নাই। তো এরকম একটি জায়গায় সন্ত্রাস ফিরবেই না, এই রহস্যটা আমি যুক্ত করি না, কারণ মাঝে মাঝে তাদের ছোটখাটো প্রচেষ্টা থাকতেই পারে, কিন্তু আমরা ওটাকে ফিরিয়ে দিতে সক্ষম, এইটুকু বলতে পারি। আপনি যদি আমার পরের প্রশ্নের উত্তর দেন, এই সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, রামেশ্বর হত্যা, ক্যাম্পের যে বিষয়টা আলাপ হচ্ছিল, ক্যাম্পে আসলে হামলাটা এরকম যে ওই দিন ক্যাম্পে হামলা হয়নি, আমাদের যে ক্যাম্প দুটো সেটা পুরোপুরি অক্ষত আছে। এখানে আমরা একটা নতুন ক্যাম্প তৈরি করছিলাম, সেটা আমাদের এক্সিস্টিং একটি ক্যাম্প থেকে প্রায় 500 মিটার দূরে। তো ওই দিন ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের একটা রাত ছিল। তো যখন তারা বুঝতে পেরেছে এখন পুলিশের মুভমেন্ট একটু কম হতে পারে, তখন তারা সেই নির্মীয়মান যে ক্যাম্পটি, কাঁচা দেয়াল কাঁচা সবকিছু, সেখানে যেয়ে ভেঙে দিয়ে আসবে। আচ্ছা, এবার আমি আপনার যে প্রশ্ন সেখানে ফিরছি। আপনি বলেছিলেন শিশু ধর্ষণ এবং জি হত্যাকাণ্ডের কথা। প্রথমত আমি বলি যে আমি আসলে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি হিসেবে সমস্ত বাংলাদেশের ব্যাপারে আমি কথা বলার জন্য এন্টারটেড না, আমি এটা বলতে পারিও না। তারপরেও আমার অঞ্চল হিসেব করেই যদি আমি বলি শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের কথা, এই শিশু ধর্ষণটা অবশ্যই গ্রহণযোগ্য না এবং এটার জন্য খুবই কড়াভাবে আমরা অবস্থানে যাবো বা গিয়েছি। তারপরেও আমি একটু যদি এভাবে বলি যে আমরা বেশ কিছু বছর আগে দেখতাম যে হঠাৎ করে ছেলে ধরা একটা তৈরি হলো, সব জায়গায় শুধু বাচ্চা ছেলেই ধরলো, এরকম একটা মানে ট্র্যাডিশন হয়। ট্র্যাডিশনটা তো আসলে কেউ না কেউ করতেও পারে, আমি বলছি না যে সবটাই ন্যাচারাল। ঠিক একইভাবে আমার একটি মনে প্রশ্ন জাগে, প্রশ্নটা আপনাদের জায়গায় কিনা আমি বলতে পারবো না, সেটা হলো ঠিক 2-3 সপ্তাহের ভেতরে এরকম চারিদিকে মহামারীর মতো শিশু ধর্ষণ হলো। এটা কি আমরা কি অতীতে ধরেন যদি 1 মাসের কথা বলি, সে 1 মাসে কিরকম পেয়েছিলাম? তো যাই হোক, আমি প্রশ্নটা রাখলাম, আপনারা অনেক জ্ঞানী বিজ্ঞ মানুষ। তারপরেও আমি এটুকু বলবো যে ধর্ষণের ব্যাপারে যেমন আমাদের ধর্ষণ হলে অবশ্যই বিচার করা প্রয়োজন, তেমন আমি আমার অভিজ্ঞতা থেকে, চাকরি অভিজ্ঞতা থেকে দেখেছি কাউকে ফাঁসানোর জন্য কাপড়ে চালের ভাতের মার মেখে নিয়ে এসে ধর্ষণ মামলা দেয় এবং অনেক ভদ্র মানুষকে তার মান সম্মান নষ্ট করে জেলে দিতে হয়। এরপর থেকে একটা নিয়ম হলো যে ডিএনএ টেস্ট করতে হবে। তো ডিএনএ টেস্টটা করতে আমাদের পর্যাপ্ত সুযোগ না থাকার কারণে অনেক সময় দেরি হয়। এই কিছু জটিলতা একটু রয়েছে, একদম নাই আমি বলবো না। আবার ধর্ষণ এবং খুন এই ধরনের মামলাগুলোকে পুলিশ খুবই গুরুত্ব দিয়ে দেখে, এখানে খুব বেশি টাইম আসলে নেয় না। তো এটা আসলে পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক আসলে এটাকে ইমোশনালি নিয়ে হয়তো তারা বলতে চান যে 5-7 দিনেই হয়ে যেতে হবে রায়টা বা বিচারটা, কিন্তু আসলে বিচারটা একটি প্রসেস। এখন এই ব্যাপারে আমি মন্তব্য করছি না, তবে আমি প্রশ্নটা রেখে যাচ্ছি যে 2-1 সপ্তাহের ভেতরে হঠাৎ করে চারিদিকে শুধুমাত্র শিশু ধর্ষণ, বিষয়টা আমার কাছে ঠিক স্বাভাবিক লাগে না। ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের মূল্যায়ন কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি আপনি আমার মূল্যায়ন জানতে চান, তাহলে আমি বলবো যে এটা ভালোর দিকে। কারণ বর্তমান সরকার আমাদেরকে খুবই ফ্রিডম দিচ্ছে কাজ করার জন্য, আমাদের এখানে কোনো ইন্টারাপশন নাই এবং মাদকের বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদেরকে কঠোর হতে বলছেন। এখন আমরা কোথাও কঠোর হতে পারছি বা পারছি না, এটা আমাদের তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু সরকার এটা খুব শক্তভাবেই চাচ্ছেন। আমরাও এটা খুবই আগাচ্ছি, আমরা নিজেরা ভেতরে বেশ অর্জন দেখছি। আবার এটাও সত্য যে 1 গজ সাদা কাপড়ে একটি কালো ফোঁটা পড়লে দূর থেকে দেখা যায়। তো আমরা যতই ভালো কাজ করি, এর ভেতরেও যখন 2-1টা কাজ হবে আপনারা বলবেন, সমালোচনা করবেন, আমরা এটাকে ওয়েলকাম করব আমাদের কারেকশনের জন্য, আমাদের বোঝার জন্য। জি, আমরা একটা ছোট্ট বিরতি নিই, দর্শক বিরতির পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন।
দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি 24 ঘন্টায়। সারোয়ার তুষার আছেন আমাদের সঙ্গে। সারোয়ার তুষার, আপনি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজির কথা শুনছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক বা উন্নতির দিকে যাচ্ছে তিনি দাবি করছেন। আবার ধরেন রামিজ হত্যার ক্ষেত্রে ধরেন এক ধরনের একটা সামাজিক আন্দোলনের মতো হলো এবং সরকারও সেটাতে রেসপন্ড করলো, খোদ সরকার প্রধান সেখানে গেল। কিন্তু সার্বিকভাবে শিশু নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, সেগুলোকে আপনারা কিভাবে দেখেন বা এনসিপি কিভাবে দেখে? না দেখেন, এই মুহূর্তে গত গণঅভ্যুত্থানের পরে আমাদের সম্মানিত পুলিশ অফিসার তিনি বলেছেন, কিন্তু আমি একটু দ্বিমত করতে চাই, যে গণঅভ্যুত্থানের পরে যে নাজুক অবস্থায় ছিলাম তার চেয়ে তো ভালো অবস্থা আমরা এসেছি। কিন্তু সেইটার সাথে যদি আপনি তুলনা করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ এখন। এবং ছিনতাই এগুলো তো নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হচ্ছে, এগুলো নিয়ে আর কথাই হয় না। কিন্তু হত্যাকাণ্ড বেড়েছে মারাত্মক রকমের। আমরা একটা দেখছিলাম যে আপনার 26 সালের মার্চ মাসে, 25 মার্চ, 24 মার্চ আর 26 মার্চ, এই 3 মার্চ হিসাব করলে 26 মার্চ হত্যাকাণ্ড বেড়েছে 28%, 28%। তাহলে এগুলো মানে, এবং ঢাকা শহরে এখানে ওখানে গুলি করে মেরে ফেলার মতো ঘটনা, বিভিন্ন ব্যবসা কেন্দ্রিক কিংবা এটাকে হাট কেন্দ্রিক, এটা কেন্দ্রিক, এরকম কিন্তু ঘটছে। এগুলোর ক্ষেত্রে আমরা দেখি নাই যে খুব একটা শক্ত হতে পুলিশকে, বরং এগুলো এক ধরনের ছাড় দেওয়া হয়, এবং ছাড় দেওয়া হয় বলে এগুলো বেশি ঘটে। এবং এই আপনার কোরবানির মৌসুমে হাট কেন্দ্রিক যে চাঁদাবাজির মৎস্য আমরা দেখলাম ঢাকা শহর এবং সারা দেশে, এটা তো কোনো ভালো ইঙ্গিত দেয় না। এবং এখানে আপনার আমাদের সরকার একদিক থেকে কোটি কোটি টাকা রাজস্ব হারিয়েছে, কারণ হাটগুলো দিয়ে দেওয়া হয়েছে দলীয় বিবেচনায়, এবং সেখানে যেহেতু ওপেন বিডিং হয় নাই, বিডিং না হওয়ার কারণে এটা দলীয় লোকজন পেয়েছে। ধরেন যে লোক গত বছর যে হাট 63 লাখ টাকা দিয়ে নিয়েছে, সেই লোক এবার 20 লাখ টাকা দিয়ে নিয়েছে। তাহলে এখানে আপনি হারাচ্ছেন। আবার অন দ্য আদার হ্যান্ড যারা গরু নিয়ে এসেছে তাদের কাছ থেকে কিন্তু মারাত্মক রকমের চাঁদাবাজি। এই দিয়াবাড়ির হাটের ব্যাপারেও অনেক কথা হয়েছে। একটা তো আমরা দেখলাম যে মেট্রোর সামনে আপনি হাট বসাই দিলেন। এখন এটা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যতই বলুক যে এটা বৃষ্টিতে আশ্রয় নিয়েছে, কিন্তু যিনি ইজারা নিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে এখানে আমাকে ইজারা দেওয়া হয়েছে। তাহলে এই টাকাটা কে নিল? এটা একটা বড় প্রশ্ন না? এখানে সিটি কর্পোরেশন ইনভলভ তো এখানে। এর পাশাপাশি ভেতরে যারা গরু নিয়ে এসেছে তাদেরকে মাথা পিছু 1000 টাকা করে চাঁদা দিতে হয়েছে বলে অভিযোগ করেছেন যারা হাটে গরু নিয়ে এসেছেন। মানে ধরেন 2.5 লাখ যদি আপনার গরু আসে, এখানে সব 1000 টাকা করে, 1000 টাকা করে দিলে 20 থেকে 25 কোটি টাকা এখানে উঠেছে বলে অভিযোগ আছে। আবার আপনারা রিপোর্ট করেছেন 5টা জেলার থেকে যে দৈনিক 108 কোটি টাকা হাসিল বেশি নেওয়া হচ্ছে, খুঁটির জন্য টাকা নেওয়া হচ্ছে, যেগুলো কোনো নিয়ম নাই। হাসিল আপনাকে সরকার নির্ধারিত দাম নিতে হবে। 5%। আবার ওই যে খুঁটি দেওয়ার কারণে আপনি কোনো দাম নিতে পারবেন না, এটার জন্য কোনো টাকা নেওয়ার কোনো নাই। ঢোকার ক্ষেত্রে, হাটে বের করার ক্ষেত্রে টাকা পয়সা নেওয়া হয়েছে। এমনকি খামারিদের ক্ষেত্রে কিন্তু সরকারের নিয়ম আছে যে খামারিদেরকে হাসিল দিতে হবে না। খামারির যে গরুগুলো সেগুলোতে হাসিল দিতে হবে না, কিন্তু খামারিরাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হতাশা ব্যক্ত করেছে যে আমরা, এবং অনেকে বিএনপি সমর্থক, তারা বলেছে যে আমরাও এই পর্যন্ত এই চাঁদাবাজি থেকে এবার মুক্তি পেলাম না। এই ঢাকার ঘটনা এগুলো। তাহলে এই সার্বিক দিক থেকে আমরা দেখেছি প্রশাসনিক এবং আইন শৃঙ্খলার একটা মারাত্মক মানে ধস আমরা এই ঈদের মৌসুমে দেখতে পেয়েছি। এর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, এটা যদি আইন শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট না, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী যদি বের হয়ে তারপরে তাকে দেখতে হয় যে বর্জ্য এখনও অপসারণ করা হয় নাই, তাহলে কিন্তু স্টেট ফেল করেছে, প্রশাসন ফেল করেছে। প্রধানমন্ত্রীকে এটা দেখতে হবে কেন? আপনি দুজন প্রশাসক বসিয়েছেন না? এই যেই কর্মকর্তাদের আপনি অপসারণ করলেন, এই কর্মকর্তারাই গত ইন্টারিমের দুর্বল সরকারের আমলে নির্ধারিত সময়ের আগেই বর্জ্যগুলো অপসারণ করেছে না? তাহলে এবার কি? এবার আমি দেখলাম যমুনাই লাইভ করেছে রাতের বেলায়, কোথায় বাড়িধারায় না কোন জায়গায়, যে বলা হচ্ছে যে ওখানে বর্জ্য সরানোর জন্য সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন যে মাংস দিতে হবে। মাংস চাঁদাবাজি করছেন আপনি, এই জায়গায় নিয়ে গেছে। এবং একটা দুটো জায়গায় নেই, বাড়িধারা অনেকগুলো জায়গায়। এখন যমুনা ওখানে রিপোর্ট করেছে, পরে প্রশাসক দৌড়ে গেছে। তো সব জায়গায় তো যমুনা রিপোর্ট করবে না, বা সব জায়গায় তো রিপোর্টগুলো হচ্ছে না। তাহলে যদি ওইখানে ধরা পড়েছে, এটা মানে কি? এটা হলো সারা ঢাকা শহরে এবার মাংস চাঁদাবাজি হয়েছে। এটা একটা খুবই ন্যাক্কারজনক ব্যাপার, এবং এগুলো করেছে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা দায় নিতে হবে প্রশাসককে, কারণ গত বছর কিন্তু ওই একই কর্মকর্তারা ছিল, তারা এগুলো করতে পারে নাই। তখন ইন্টারিমের প্রশাসকরা ছিল, আপনি তাদেরকে সরিয়ে দিয়ে আপনার দলের প্রভাবশালী নেতাদেরকে প্রশাসক হিসেবে বসালেন, তাদের সময় ঘটনাগুলো ঘটলো। এগুলোর ক্ষেত্রে কিন্তু মানে একদিকে বর্জ্য ব্যবস্থাপনা, আরেকদিকে সার্বিক বিশৃঙ্খলা, এটা কিন্তু সরকার ট্যাকেল দিতে পারে না। এবং ওই ঈদ যাত্রার ক্ষেত্রে মানুষ কিন্তু নানা ধরনের অভিযোগ করেছে যে আপনি টিকিট কেটে আপনি ট্রেনে ঢুকতে পারেন নাই, কিন্তু ইন্টারভিউর সময় আমরা দেখেছি কি আপনি টিকিট যারা কেটেছে তারা কিন্তু নিরাপদে বাসায় যেতে পেরেছে, বাড়িতে যেতে পেরেছে। এবার কিন্তু সে ঘটনা ঘটে নাই। জি মনিয়াপা, ধরেন এই সরকারের যে কোনো কর্মকাণ্ডকেই ইমিডিয়েট পাস সরকারের সঙ্গে মানুষ তুলনা করে। ফলে সারোয়ার তুষার, এবারে ঈদ কেমন কাটলো, ঈদের যাত্রা, কুরবানির হাটের ব্যবস্থাপনা, হাসিল,
কিংবা ঢাকায় ফেরা, তারপরে কুরবানির পরে কত ঘন্টার ভিতরে বড় শহরগুলোর বর্জ্য ব্যবস্থাপনা ঠিকঠাক করা হলো, অনেকগুলো উদাহরণ দিল এবং সে একটা উদাহরণ দিয়ে মাংস চাঁদাবাজি কিছু কিছু কর্মচারী যারা করার চেষ্টা করেছিল সেটিকেও ন্যাক্কারজনক বললো। এগুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? মানে ইন্টারিম সরকার অনেক দুর্বল সরকার ছিল, সারোয়ার তুষার একটু আগে বললেন, কিন্তু সেই সময়েও এর চেয়ে ভালো ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের প্রশাসকরা করতে পেরেছে। সেখানে সালাম সাহেবের মতো প্রবীণ রাজনীতিক এখন প্রশাসক, উনি কেন পারবেন না? অথবা ধরেন উত্তরের যিনি, তিনিও তো দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী আপনাদের, মিল্টন সাহেব, তারা কেন পারবেন না? দেখেন যে কথাগুলো বললেন আপনি, গত ঈদের সঙ্গে যদি এই ঈদটা তুলনা করেন, গত রোজার ঈদ না, গত রোজার ঈদ, জি, এই সরকারের আমলে দুটো ঈদ, রোজার ঈদের সাথে তুলনা করলে কিন্তু এই ঈদটা বেটার। আপনার যোগাযোগে যানজট, আগে আগে ছুটি দিয়ে, আগে আগে ঘরে ফেরার একটা প্রতিশ্রুতি দিয়ে, এইটা বেটার। সরকার যেহেতু থ্যাঙ্কসলেস একটা কাজ করে সব সময়, সরকারের বদনামের কোনো শেষ নাই কিন্তু সুনাম নাই, এটা নিয়ে কিন্তু একবারও তুষার কিন্তু কিছু বলে নাই যে বেটার গত ঈদের থেকে। গত ঈদের কি হয়েছে, যেই দিন রমজান সেই দিনই সরকার দায়িত্ব নিয়েছে। এই এক মাসের মধ্যে যে ঘটনা, দায়িত্ব বুঝে নিতে না নিতেই একটা ঈদের ধকলের একটা ব্যাপার ছিল, এই ঈদ বেটার। সেটার সাথে আপনি যেটা বললেন যে এই মাংস চাওয়া বা কিছু, এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা। সমস্ত বাংলাদেশে যদি এমন হতো, ঢাকা শহর, সম্পূর্ণ ঢাকা শহর যদি হতো, আপনি বলতে পারতেন। আপনি অবশ্যই আপনি সমালোচক, আপনি সমালোচনা করবেন, আমি চাই আপনি সমালোচনা করেন। তাহলে আপনার কাছে আপনার দৃষ্টি এড়াতো না ঢাকার অন্য অন্য থানায় যদি এই ঘটনাটা ঘটতো, যেটা বাড়িধারার কথা, যে এই ধরনের কথা হতে পারে কেউ দুষ্টামি করে। আমি আমার জায়গায় বলি, আমার শ্বশুর বাড়িতে একজন আমলা, সে মাংস চেয়ে পাঠিয়েছে এবং সে কিন্তু ধর্মে অন্য ধর্ম। আমি এটার খবর নিয়ে জানলাম, এটা তার সাথে একটা আমার শ্বশুরবাড়ির এক আত্মীয়, তার একটা সম্পর্ক আছে। আমি কি এটাকে চাঁদা হিসেবে ধরতে পারি? আপনি বলেন। একটা যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, সম্পর্ক থাকে অনেক দিনের, সে যদি চায়, হতে পারে সে সেনসিটিভ চাকরি করে, তার ওই জায়গা থেকে চেয়েছে বলেই আমার কাছে একটু মাইন্ডে লেগেছে। কিন্তু পরে যখন আমি শুনলাম যে তার সাথে অনেক দিনের সম্পর্ক আমার সেই আত্মীয়ের, সেটা কিন্তু আন্তরিকতার ব্যাপার। চাইতে হবে কেন? সেটা তো এমনিই পৌঁছে দেওয়ার কথা। সেটার একটা জিনিস হলো যে আপনার সঙ্গে যদি সম্পর্কটা আমার এমন থাকে যে চেয়েও নেওয়া যায়, সেটা আলাদা জিনিস। আমি বলছি না এটা ভালো কাজ, কিন্তু এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা। অন্য থানাগুলোয় যদি এরকম হতো, বিরোধী দল তুষাররা আমাদের কিন্তু ছেড়ে কথা বলতো না। তো একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে কথা বলাটা এটা দুঃখজনক, এটাও দুঃখজনক। অন্তত পক্ষে গরুর যেটা আমরা তো দান করার জন্য, এটা তো আসলে, কিন্তু আপা পশুর হাটের ইজারা বরাদ্দ, এটা হচ্ছে লাইনের কথা যেটা হয়েছে। আমি এইটুকু বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর নাম তারেক রহমান, উনি কিন্তু নিশ্চয়ই ওনার কানেও এই খবরটা আছে। উনি কিন্তু আগামী ঈদটা দেখেন, যেটা গত ঈদের কথা আমি বললাম, গত ঈদ থেকে এই ঈদের যোগাযোগ ব্যবস্থা, আর এই কুরবানি ঈদ থেকে আগামী কুরবানি ঈদ, এটাও কিন্তু 3 মাসের মধ্যে। তো একটা জিনিস, প্রথমে একটা জিনিস যদি সামনে না আসে, সমস্যা না হলে কিন্তু সমাধানের প্রশ্ন আসে না। মানে আপনি বলছেন সরকার ভুল থেকে শিক্ষা নিচ্ছে এবং একই ভুল রিপিট করছে। সরকার ভুল থেকে না, সরকারের তো এখানে ভুল নাই, ভুল হচ্ছে কোনো হ্যান্ডসের বা প্রশাসনের। যে কথাটা, এই যে ইন্টেলিজেন্স কোথায়, যে কথাটা আমাদের ডিআইজি সাহেব বললেন এডিশনাল, যে 2-3 মাসের মধ্যে বা 2-3 সপ্তাহের মধ্যে এত ধর্ষণের ঘটনাটা, এটা কিন্তু তাদের চোখেও কিন্তু একটা দৃষ্টিকটু লেগেছে যে হঠাৎ করে এটা হলো কেন। নিশ্চয়ই যারা শত্রুপক্ষ তারা কিন্তু বসে নাই, তারা কিন্তু, এবং আপনি দেখেন যে ম্যাক্সিমাম এই মুহূর্তের, আমি বলবো না যে আমি ফেরেস্তার দল থেকে এসেছি, আমি মানুষ, আমার দলও মানুষ, এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে, কোনো একটা দলের সাথে তাদের সম্পর্ক খোঁজ নিয়ে যদি জানা যায়, দেখা যায় যে তারা ইলেকশনের সময় কোনো একটা দলের হয়ে কাজ করেছে এবং তার আগে কাজ করেছে। আমি তার মানে এটা কাকতালীয়ভাবে এটা বলতে চাই না যে তারাই করছে সবকিছু। আমি বলছি, মানে আপনি একটা ষড়যন্ত্রের গন্ধ পুলিশ আছে কিনা, কর্মকর্তার ভাষায় আমি বলছি, আমিও সন্দেহ করি, আমার সন্দেহের বাইরে না। কারণ নইলে এই ঘটনাটা এত বিস্তার লাভ করবে কেন এত অল্প সময়ের মধ্যে? এবং এইখানে সব ইনোসেন্ট বাচ্চারা, যে বাচ্চারা বুঝেও না পৃথিবীর এই জায়গাটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তো এদের সাথে এই আচরণটা, এটা একটা অপরাজনীতির একটা কৌশল হতে পারে, অপকৌশল হতে পারে।
এটা কৌশল না, অপকৌশল। আপা, আপনিও নিশ্চয়ই দেখেছেন আপনাদের সহকর্মী কুমিল্লার জেলা প্রশাসক, তার একটি কথা নিয়ে ভালো বিতর্ক চলছে। অন্তর্বর্তী সরকার একজন উপদেষ্টা যিনি এখন এনসিপির নেতাও বটে এবং আরেকজন নেতা, তারা উন্নয়ন বরাদ্দের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়েছিলেন, আমি যদি ভুল না করি 10 কোটি আর এবং 15 কোটি করে। এখন প্রশ্ন হচ্ছে, উন্নয়ন বরাদ্দের টাকা আর তারা রাজস্ব খাতের টাকা নিয়ে গেছে, দুইটা একই অর্থ বহন করে কিনা, এটি যেরকম একটি প্রশ্ন, মানে এটা ইচ্ছাকৃতভাবে তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার কোনো চেষ্টা কিনা, এটি যেরকম একটি প্রশ্ন। পাশাপাশি সারোয়ার তুষার, ধরেন কুমিল্লার ওই 2 উপজেলায় যদি 15 কোটি 10 কোটি করে বরাদ্দ হয়, তাহলে কুমিল্লার সবচেয়ে বেশি চাহিদা যে উপজেলার ছিল সেও একই পরিমাণ টাকা 10-15 লাখ করে বরাদ্দ হয়েছে, টাকা পেয়েছে কিনা, অথবা কুমিল্লার কথা 10-15 ইতিমধ্যেই খবর সেই এসেছে। বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলতে চাই যে উন্নয়ন বরাদ্দের সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারাও বৈষম্য করেছেন কিনা, কতটা বৈষম্য করেছে, সেই কতটা প্রশ্নে নরমাল আলোচনা করব। বৈষম্য আপা, তার আগে ছোট্ট একটা কোথায় বিরতি কোটি নিই। কোথায় দর্শক লক্ষ। ফিরছে একটু পরে। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আমি আগে আবারও সারোয়ার তুষার আপনার কাছেই যেতে চাই। এই কুমিল্লার উপজেলার বরাদ্দ নিয়ে একজন সাবেক উপদেষ্টা এবং আপনার দলের আরেকজন সিনিয়র নেতা হাসনাত আব্দুল্লাহ এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাদের এই ঘটনাটাকে কিভাবে দেখেন? আমরা বলছি না এটা যদি তারা প্রকল্পের জন্যই নিয়েছে, সেটা এখন মোটামুটি পরিষ্কার, কিন্তু সেই প্রকল্পের অর্থ বরাদ্দে উপজেলা কেন্দ্রিক যে বৈষম্য, অথবা অন্য জেলার, সারা দেশের অন্য যে 464 উপজেলা তার সঙ্গে বৈষম্য, সেটি অত হয়েছে নাকি এক্ষেত্রে ব্যক্তিগত প্রভাব সেগুলো কাজে লাগানো হয়েছে, এবং এগুলো এক ধরনের দুর্নীতি বলে মনে করেন কিনা? দেখেন, এখানে প্রথম কথা হচ্ছে যে যিনি প্রশাসক তিনি এই বিতর্কটা সৃষ্টি করেছেন, মানে তার বক্তব্যটা তিনি এমনভাবে দিয়েছেন এবং মিডিয়া এমনভাবে নিউজ করেছে, মনে হবে যে এগুলো হাসনাত এবং আসিফের ব্যক্তিগত পকেটে ঢুকেছে। রাজস্ব কথাটা কিন্তু রাজস্ব বলে মনে হয় যে আপনি সরকারের রাজস্ব থেকে বা জেলা স্থানীয় সরকারের রাজস্ব থেকে টাকা নিজে নিয়ে আসছেন, ব্যাপারটা তো সেরকম না। ব্যাপারটা হচ্ছে উন্নয়ন বরাদ্দ, এবং উন্নয়ন বরাদ্দ যেমন এই সরকার যে বাজেট করছে সেখানেও 1,70,000 কোটি টাকার থোক বরাদ্দ রাখা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের এডিপির জন্য, এডিপির আন্ডারে, এবং কিন্তু সেগুলো কিন্তু স্পেসিফিক করা নাই। এগুলো ওই মন্ত্রণালয়গুলো নিজের মতো করে খরচ করবে, এবং এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে যে এটা কীভাবে খরচ করবেন আপনি, কারণ এটা অনির্দিষ্ট খাত, ফলে এটা মিসইউজেরও সম্ভাবনা থাকে। যাই হোক, সেটা বাজেট আলোচনায় সেই প্রসঙ্গটা হয়তো আসবে। এই ঘটনার ক্ষেত্রে আসিফ সাহেব আমাদেরকে যেটা জানিয়েছেন বা আমরা যেটা জানি, তিনি কিন্তু বিভিন্ন উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে এগুলো করার চেষ্টা করছিলেন, মানে বরাদ্দ দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এটা নিয়ে যখন একটা পত্রিকায়, তখন তিনি যখন উপদেষ্টা ছিলেন, যখন নিউজ হলো এমনভাবে যে তার উপজেলায় সবচেয়ে বেশি, অথচ দেখা গেল সাতক্ষীরা এক সচিবের উপজেলায় সবচেয়ে বেশি, তখন এটা একনেকে তৎকালীন সরকার আটকে দিয়েছিল এবং এই কারণে এটা আর আগায় নাই। কিন্তু শুরুর দিকে হাসনাত তারা যেহেতু এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে এবং তাদের প্রতি তাদের এলাকার মানুষের একটা বাড়তি চাওয়া আছে এবং তারা আনতে পেরেছে, এটা তাদের হচ্ছে আমি বলবো যে মানে এক্সেলেন্সকে। এখন আপনাকে দেখতে হবে যে এই টাকাটা খরচ হয়েছে কিনা, এটা তো জেলা পরিষদ দেখা হিসাব করে, জেলা পরিষদের কাছে তো পুরো হিসাবটা আছে যে এই যে 5 কোটি টাকা, এটা কিন্তু 10 কোটি আর 15 কোটি না, 5 কোটি তিনি অ্যামাউন্টটা বাড়িয়ে 10 কোটি মনে হয়, 5 কোটি মানে দেবিদার, যেটা আমি দেখেছি দেবিদারেরটা আমি লিস্টটা দেখেছি, দেবিদারে 5 কোটি টাকা গেছে। এখন এই 5 কোটি টাকা কোন খাতে একেবারে পাই টু পাই হিসাব হাসনাদের কাছে, হাসনাদের পক্ষে দেওয়া সম্ভব। এমনকি হাসনাদ যদি এখানে কোনো ধরনের মানে দেখা যায় যে এমন কিছু করলো, অনিয়ম করেছে, তাহলে তো এটা জেলা পরিষদ এক্সপোজ করা উচিত। কিন্তু আপনি রাজনৈতিক বক্তৃতা দিলেন, মানে রাজনৈতিক স্টাইলে বক্তব্য দিলেন, তখন কি দাঁড়ালো? তখন দাঁড়ালো যে হাসনাদের এই টাকাটা খেয়ে ফেলেছে। কিন্তু আবার কিছু কিছু মিডিয়া, সব মিডিয়া না অবশ্যই, কিছু কিছু মিডিয়া এটাকে এমনভাবে নিউজ করেছে, এটাকে এই বিতর্কটা আরও বাড়িয়েছে। যখন কিনা আপনি আবার জানতে পারলেন যে ঘটনাটা এরকম না, তখন কিন্তু ওই মিডিয়াগুলো আবার নিজেদেরকে মানে পাল্টা যে পরবর্তী নিউজটা করার কথা সেটা করে না। অনেক মিডিয়া নিউজ করেছে সেখানে হাসনাদের কোনো বক্তব্য নাই। প্রথম আলো ধরেন যখন নিউজ করেছে তখন ওখানে হাসনাত আব্দুল্লাহ নিউজ আছে, মানে বক্তব্য আছে। কিন্তু অন্য অনেক মিডিয়া কিন্তু এই কাজটা করে নাই, মানে দায়িত্বশীল মিডিয়ার তরফ থেকে এটা আমরা মিসিং দেখেছি এবং এটা মানুষের মধ্যে কনফিউশন বাড়িয়েছে এবং আওয়ামী লীগ এগুলো দেখে উৎফুল্ল হচ্ছে যে দেখো এই টাকা পয়সা মারা হচ্ছে, মানে তারা যেন তারা যেভাবে শাসন করেছে সেটা একটা জাস্টিফিকেশন যেন এখান থেকে পাচ্ছে। ফলে আমি বলবো যে এটা দেখা উচিত যে তারা যে উন্নয়ন বরাদ্দটা নিয়েছে বা ওই সময় স্থানীয় সরকারের সময় ওভারঅল যে সকল জায়গায় উন্নয়ন বরাদ্দ গেছে সেটা ঠিকমতো খরচ হয়েছে কিনা। এখন তো আপনাদের প্রশাসক বসিয়েছেন প্রত্যেকটা জেলা পরিষদে, দেখেন আপনারা যে এইগুলো যে টাকাগুলো ওখানে গেছে, আপনি এটা জানেন আমার এলাকাতেও কিন্তু টাকা গেছে, এত না গেলেও মসজিদ এবং মন্দির কেন্দ্রিক বরাদ্দ গেছে। আপনার এলাকায় লাখের অঙ্কে গেছে? হ্যাঁ, মানে না, মানে প্রায় কোটির কাছাকাছি, 48টা মন্দির এবং মসজিদ মিলে কোটির কাছাকাছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি দেখবেন যে আমি ধরেন রেফারেন্স ব্যবহার করলাম আমার এলাকার জন্য যে আমার এলাকায় এটা দরকার। এখন টাকাটা তো আর আমার হাতে দিচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়,
তারা ওই স্পেসিফিক মসজিদের নাম ধরে মসজিদের জন্য টাকা দিচ্ছে, মন্দিরের নাম ধরে মন্দিরের জন্য টাকা দিচ্ছে। টাকাগুলো এখনো জেলা পরিষদের তহবিলের মধ্যেই আছে, তাদেরকে এটা খরচ করতে হবে। ফলে এইটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, এর আগেও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কিন্তু এরকম একটা বললেন যে সচিবের সাইন ছাড়া। কিন্তু আপনি এটা কি স্বাভাবিক ঘটনায় মনে করছেন? এটা একটা বিশেষ সময়ের ঘটনা, মানে যেহেতু সে সময় পায় নাই এবং আরো অন্যান্য উপজেলার মধ্যেও সে করতে চেয়েছে, কিন্তু যেহেতু এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল তখন আর এটাকে তৎকালীন সরকার বন্ধ করে দিয়েছে। মনে আপা, আমার আজকে মনে আছে, আজকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি মিরপুরে যে বস্তিতে আগুন লেগেছিল সেখানে গিয়েছেন এবং সেখানে গিয়ে বলেছেন যে আপনারা মানে বিএনপি যাদেরকে প্রশাসক হিসেবে বসাচ্ছেন তাদের কোনো একটি শব্দ উচ্চারণ করেছেন, মানে একটু শিক্ষিত লোকজন বসাতে বলছেন বা অশিক্ষিত লোকজন ঠিকমতো তারা বুঝছেন না কি প্রক্রিয়ায় চলে। ফলে এগুলো রাজনীতির পরিভাষায় কি অর্থ বহন করে, এক, এবং দুই হচ্ছে এই টাকা বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কুমিল্লা জেলা প্রশাসক যে টোনে বললেন সেইটাই একটা বিতর্ক তৈরি করলো কিনা, বা এটার যে জাস্টিফিকেশন সারওয়ার তুষার দিলেন সেটাতে আপনি কতখানি মুগ্ধ? শিক্ষিত যে বলে না যে শিক্ষা মানুষকে মহৎ করে, বুদ্ধিমত্তা মানুষকে অগ্রসর করে, শিক্ষা আর বুদ্ধিমত্তার সংযোগ মানুষকে মহান করে। আসিফ তো কাগজে কলমে শিক্ষিত, সে কতটা শিক্ষার পরিচয় দিছে। 1000 কোটি লোপাট হয়েছে ওইখান থেকে, ওই মন্ত্রণালয় থেকে হাজার কোটি টাকা। এখন তার থেমে নাই কথাগুলো। আর যেটা বলছেন, কুমিল্লা একটা পুরানো শহর, পুরানো জেলা, এবং কুমিল্লা অনেকগুলো থানা আছে। অন্য থানায় যদি সে সিমিলার হিসেবে দিত আমাদের কোনো কথা থাকতো না। তার থানা 2 থানায় 5 কোটি, 10 কোটি আর 15 কোটি, অন্য থানাগুলায় 10-15 লাখ, 10 থেকে 15 লাখ। তাহলে অন্য থানাগুলো এবং কুমিল্লা প্রপার তো অবশ্যই অধিকার রাখে অনেক বেশি পাওয়ার, কারণ শহরটা তো শহর কেন্দ্রিক, তো কুমিল্লা পুরানো শহর, হ্যাঁ শহর কেন্দ্রিক অনেক কিছু আছে, সেগুলোর তো একটা খরচা আছে। সেইখানে আপনি 10-15 লাখ দিয়ে সারলেন আর আপনার থানায় আপনি নিয়ে গেলেন। আমি সেই নেতার কর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বগুড়াবাসী যখন এসে তাদের বলেছিল, আপনার প্রেসিডেন্ট আপনার এলাকা বগুড়া যদি এটা দিতেন ওটা দিতেন, বলছে বাংলাদেশ একটা ছোট্ট একটা গ্রাম, সমস্ত বাংলাদেশই আমার দেশ, আমার গ্রাম, সেইখানে শুধু বগুড়া নিয়ে আমি চিন্তা করতে পারি না। সেই নেতার আমি কর্মী হিসেবে বলছি, একজন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা ওই কি বলে হাসনাত আব্দুল্লাহ, এইটা অবশ্যই পারে না দিতে। আর এইখানে তসরুপ চাইলে তসরুপ করা যায়, আমি আবারও বলছি, কিন্তু এক একটা সর্বোচ্চ 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা একটা মসজিদের, আপনার এই মসজিদ মাদ্রাসাতে তো কাজ হয়, পড়ালেখা হয়, মসজিদের তো আসলে নামাজ পড়া হয়, সেখানে সোনা দিয়ে বাঁধিয়ে, এটা কাতারের জন্য, সৌদি আরবের জন্য ঠিক আছে, বাংলাদেশের মানুষ যখন হ্যান্ড টু মাউথ, নিজেরা খেতে পারে না, বাচ্চারা পড়ালেখা করতে পারে না, সেখানে শুধু মসজিদকে, আমি মুসলিম হিসেবে বলছি যে এত তাদেরকে দিয়ে এত এই যে ঘরে ঘরে মসজিদ বানিয়ে কিছু দূর পর এত দেওয়ার তো কথা ছিল না। অন্য খাতে তারা ব্যয় করতে পারতো, অন্যভাবে তারা খরচ করতে পারতো, যেখানে যেভাবে পারছে। আপনার বলেন না যে কুইনাইনে জ্বর ছাড়ায়, কুইনাইনের জ্বর হলে কে ছাড়ায়? এই যে তাদের যে জ্বর হয়েছে, এটা তাদের জ্বর ছাড়ানোর কেউ ছিল না। তারা বৈষম্যের কোটার বিরোধী বলে নামছিল, তারা সবচেয়ে বড় কোটা। তার এলাকায় তার জন্মস্থানে সে দিয়ে দিল 15 কোটি টাকা, অন্যদের জন্মস্থানে সে 10 লাখ 15 লাখ দিল। কিন্তু সেটা তদন্ত করেন বা তদন্ত করে সেখানে অনিয়ম হলো কিনা, সেদিন তো সে আমাদের প্রশাসক তো বলে নাই যে আপনার তদন্ত না করে এটা নিয়ে, সে তো জেনে বুঝেই কথা বলছে, একদম তো হালকার উপরে ছেড়ে দেয় নাই। সে খোঁজ খবর নিয়েই 3 মাস পরে কথা বলছে, এবং তারা তদন্তের জবাব দিবে। তারা যদি এখানে কিউট থাকে তারা আস্তে আস্তে বলবে, এত ধানায় পানায় না করে তারা বলবে যে আমরা এই খাতে এইটা দিয়েছি, তাহলেই তো হয়ে যায়। যদি বিএনপির থাকে, বিএনপির প্রশাসক সরি বলবে, তাদের যদি ভুল হয়ে থাকে তারা কি বলবে সেটা তারাই জানে। তো এইখানে তো অনেকটা স্কোপ আছে। আর এই যে শিক্ষার কথা বললেন, তাদের তো শিক্ষা আছে, তাহলে তারা তো অনিয়ম করলো কেন? আর বিএনপির যারা শিক্ষিত না, কে বলেছে যে এর চেয়ে বেশি শিক্ষিত? আমি তো জানি নর্থের যে মিল্টন আছে সে পিএইচডি ডিগ্রি হোল্ডার, আপনার সালাম সাহেব সে কি মূর্খ? সে শিক্ষিত লোক, অবশ্যই ব্যাচেলর ডিগ্রি, এটা কনফার্ম আমি জানি, তারপরে কি আছে আমি জানি না। তো এই টাইপের তো সবাই, তো 2-1 নিয়ে তো বিচার বিবেচনা হয় না। যদি 2-1 যদি তার চেয়ে যদি কম শিক্ষিত লোক যদি তাকে ভুল ধরিয়ে দেয়, তাহলে এই লজ্জা সে কোথায় রাখবে?
জি, অনেক ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি, অনেক ধন্যবাদ সারোয়ার তুষার, এবং ধন্যবাদ নাজিমুল হক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে, পুলিশের অ্যাডিশনাল ডিআইজি চট্টগ্রাম রেঞ্জের। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।